হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে বহুদিন পরে মারিয়াকে নিয়ে বলবো, তো অবশ্যই ওকে নিয়ে তো বলবোই। তার আগে আমি আরো দুটো কথা বলবো। সেটা কাকে নিয়ে? সেটা হচ্ছে রিমকে নিয়ে বলবো। তো প্রথমে আমাকে উদ্দেশ্য করে আমার ব্লগ ভিডিওকে, মানে আমার শাশুড়ি মায়ের যে বার্থডে ব্লগটা ছিল সেটাকে উদ্দেশ্য করে কিছু কমেন্ট আর কি কন্টেন্ট বানিয়েছে। তো তার মধ্যে দুটো কথা ও বলেছে, সেটা নিয়ে আমি দুটো কথা বলি। প্রথমত, এই যে গেট টুগেদার একটা হয়েছে সেটা নিয়ে খুব মানে নিজের ফ্যামিলির কথা মনে পড়ে গেছে, খুব ভালো কথা। এবং এটা দেখলাম যে ও এটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে অ্যাজ এ ভিউয়ার এবং অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তারপরে যেটা বললো যে সহবত নেই, যে আমি কি যেন বলে নাইটি পরাছিলাম, ওড়না নিইনি বা হাতা কাটা পরেছি, সেটা নিয়ে যে নাইটিও আমি পরেছি হাতা কাটা, আবার কুর্তিও পরেছিলাম আমি হাতা কাটা, যেহেতু নন্দাই ছিল তাই। তো এটা সত্যি কথা যে সহবত বা কোথায় কোন রুচির ড্রেস পরতে হবে সেটা আমি যতটুকু জানি নিজের জন্য যথেষ্ট জানি। হাতা কাটা ড্রেস ছিল, ওড়না দেখো ওড়না নেওয়াই যেত, বাট সমস্ত ওড়না আমার এই বাড়িতে, সমস্ত ওড়না আমার এই বাড়িতে। এবার আমি খেতে বসছি, এই করছি, গামছা গায়ে দিয়ে তো ঘুরতে পারবো না, তাই না? তো আর এরকম যে একটা অনুষ্ঠান করব বা হবে সেটাও কোনো রকম কোনো আইডিয়া ছিল না। সেটা তোমাদেরকে আমি বলেছি যে বাই চান্স আমি শেরুর ভ্যাকসিনের জন্য গেছিলাম, আর বাই চান্স বরের ছুটি হয়েছে তার জন্যই গেছিলাম ওখানটায়। আর যাওয়ার পরে শুনি এরকম, তো ভাবলাম চলো ঠিক আছে সেলিব্রেট করি। আর কোথায় ওড়না পড়তে হবে, কোথায় সহবত দেখাতে হবে সেটা আমি ভালো মতন জানি। এখানে যদি ভাসুর থাকতো অবভিয়াসলি আমি সেইভাবেই আসতাম, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে আমরা প্রত্যেকে বলি, কিছু না কিছু তো বলতেই হবে, তাই না? তো এইটাই পর্যন্তই। সেকেন্ড যেটা বলেছে ও, সেটা হচ্ছে আমার সঙ্গে আমার ননদের বিষয়টা একটুখানি ডিটাচ অ্যাবসলিউটলি একদম। আর সেটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৌলতেই হয়েছে, দয়ায় হয়েছে, ঠিক আছে? প্রথমে যখন আমার বাড়িতে, শ্বশুর বাড়িতে যখন আপত্তি উঠলো যে হয় ইউটিউব করো আর না সংসার করো, তো আমার বর তখন চুপচাপ ছিল, না আমার সঙ্গ দিয়েছে না আবার তার বাবা মায়ের বিপরীতে গেছে, চুপচাপ ছিল পুরো, ঠিক আছে? তখন কিন্তু এই ননদ কিন্তু আমাকে বলেছিল না করুক ভিডিও, ঠিক আছে? আমার ননদ, তার ছেলে আর আমার মা বাবা, আমার ফুল ফ্যামিলি আমার এই চ্যানেলের জন্য বলেছে। হ্যাঁ, হয়তো ঝান্ডা নিয়ে সবার সঙ্গে লড়াই করেনি, কিন্তু তারা বলেছে যে না ভিডিও করুক। তো সেই সময়টা পুরো ঠিক ছিল। আমি ননদের বাড়িতে গেছি, সেখানটায় তারা সে কি রান্না হচ্ছে সমস্তটা দেখিয়েছি, সচ্ছলভাবে ক্যামেরার সামনে এসেছে। কিন্তু দিনকে দিন তার ছেলেকে নিয়ে যখন টানা হেঁচড়া হয়েছে তখন সে সেটা পজিটিভলি নেয়নি। আর এটা তার কাছে সে মা হয়ে বড্ড স্বাভাবিক, কারণ আমার শ্বশুরমশাই না প্রচন্ড পরিমাণে, মানে কি বলে ওটাকে, বলো না একটুখানি বলবো, ওপেন না, মানে এই এটা করবি না কে কি বলবে, এই ওটা করবি না কে কি বলবে। আমার ননদ সাইকেল চালাতে পারে না, আমার শ্বশুরমশাই শিখতে দেয়নি, ঠিক আছে? তো এইরকম। এবার তোমরা এটাকে নেগেটিভ ভাবে নেবে না পজিটিভ ভাবে নেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, সবাই সমান হয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে এইভাবে যতই তার ছেলের নাম ছবি টবি কিছু ইউজ করো বা না করো, সে তো বুঝতে পারছে। আর সব থেকে বড় কথা, এরকম প্রচুর পাবলিক ছিল, এখনো আছে, যারা চাইনি যে আমি এগিয়ে যাই, যে কোনো দিকে এগিয়ে যাই, চাইনি কোনোদিনও। এবার তারা কানে ভালো মতন বিষ ঢেলেছে, ঠিক আছে? তো পজিটিভ দিক যে আমি যে এখানটায় ভিডিও করে কত মানুষের ভালোবাসা কামিয়েছি, সেটা তখন পুরোপুরি দেখা বন্ধ হয়ে গেছে, এত কানে বিষ ঢেলেছে। খুব স্বাভাবিকভাবেই ওই বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছিল, যেটা কিনা আমি এই বেজন্মা বাচ্চার সঙ্গে শেয়ারও পর্যন্ত করেছিলাম, সেটাকে মোল্ড করে অন্যভাবে প্রেজেন্ট করেছে, যেটা কিনা এই জারজের জন্মগত দোষ, ঠিক আছে? সে সেটা করেছে। তো আমি তো ওপেন স্বীকার করছি এটা নিয়ে ঝামেলা হয়েছে আমাদের পরিবারে, ঠিক আছে? তো সেই কারণের জন্যই ক্যামেরাটা অন করলে একটুখানি আনকমফোর্টেবল ফিল করে, সেটা আমি বুঝি, এবং সেই কারণের জন্যই আমি আমাদের পরিবারের সমস্ত কিছু শেয়ার করতে পারি না, ঠিক আছে? তো এটা বড্ড বেশি ওপেন, আমি ওপেন ভাবেই বলছি। হ্যাঁ, ডিটাচ ভাবটা চলে এসছে শুধুমাত্র ফর ভিডিও, এছাড়া অন্য কিন্তু কিছু না। আর আমি মনে করি
প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা দায়রা মেনটেন করা ভালো। আর সেটা বেশি ওই বলে না ভাত বেশি জড়িয়ে গেলে সেটা খেতে সুস্বাদু হয় না, সবসময় আলগা আলগা থাকো, ওটাই ঠিক। অনেক তো দেখলাম ননদ বৌদি ভাইয়ের বউ, হ্যাঁ, তারপরে দেখি একে অপরের চুলোচুলি করছে। সমাজদার কে লিয়ে ইশারাই কাফি। তো আমরা ডিটাচ আছি, একটা যথেষ্ট ভদ্রসভ্য সম্পর্ক মেনটেন করে চলেছি, এটা আমার কাছে যথেষ্ট। ঠিক আছে, যা হওয়ার হবে, হয়ে গেল। এইবার রিমকে নিয়ে আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে এই বেজন্মার বাচ্চার মানে ওই খাওয়ার সঙ্গে যদি লবণ কম হয়, খাওয়ার যে আমরা রান্না করে খাই না তাতে যদি আমাদের লবণ কম হয়, দেখবা খাওয়ার বেকার লাগে, পুরো পুরো বেকার লাগে। যদি একটু ঝাল কম হয় বা বেশি হয় অ্যাডজাস্ট করে খাওয়া যায়, ঠিক আছে, কিন্তু যদি লবণ না হয় তাহলে তুমি খেতে পারবা না। তাহলে এই বেজন্মার বাচ্চার জীবনে আমি হচ্ছি লবণের মতন, আমাকে না ঢুকালে ওর কোনো কিচ্ছু হয় না, ওর না ফাটে না জোড়া হয়, কোনো কিচ্ছু হয় না, বুঝতে পেরেছো তো? তো সেটা কি জন্য আমাকে ঢুকিয়েছে, এই যে খালি বিছানায় হাত বোলাবে, হ্যাঁ, এই বিষয়টা নাকি এই বেজন্মার বাচ্চা রিমকে এমনি জাস্ট অ্যাওয়েই বলেছিল। আর সেটা আবার কি বললো, সেটা নাকি আমি বলেছি, আমি নাকি বলেছি রিমকে যে ও খালি বিছানায় হাত বোলাবে। স্পষ্ট মনে আছে, বাড়িতে ছিল, সকালবেলা উঠে পুরনো বাড়িতে ছিল, এই বেজন্মার বাচ্চার কথা বলছি, ব্রাশ না করে বলেছে সকালবেলায় বাসি মুখে অভিশাপ দিচ্ছি খালি বিছানায় হাত বোলাবে। ওর বর যে মানে রিমের হাজবেন্ড যে সপ্তাহে 6 দিন আসে না, সেটা ওপেন সিক্রেট সবার কাছে, সেটা সবাই জানে। তো সেটাকে নিয়ে নিশ্চয়ই বাসি মুখে সকালবেলায় অভিশাপ দেওয়া লাগে না, এটা সবাই জানে যে ওই বেজন্মার বাচ্চা ওই কথাটা রিমের কোন জায়গা কেন্দ্র করে বলেছে। ঠিক আছে, বাদ বাকি রইল পরে আমি ওকে কি বলেছি, মানে আমি রিমকে কি বলেছি, রিম আমাকে কি বলেছে, সেটা বহু আগে চলে গেছে, সেটাকে নিয়ে আমি কোনোদিনও দ্বিতীয়বার আওড়াতেই চাই না। ঠিক আছে, তো বেজন্মার বাচ্চা তুই কিছুতেই সহ্য করতে পারিস না অন্য কেউ কারোর সঙ্গে বন্ধুত্ব করবে বা ভালো মুখে কথা বলবে, এটা তুই মেনে নিতে পারিস না। তোকে ভালোভাবে একটা উইশ করেছে, তোর 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 যে পয়দাইশের ডে, পয়দা ডে, তার জন্য তোকে একটা উইশ করেছে, সেটা তুই পজিটিভলি নিতে পারিস নি। ঠিক যেরকম আমি এই কান পচা মালটার, মানে এটার বউ কান পচা, তো এ যেমন বলে আমাকে চড়া চড়া, আমি তো তাও একটা লাইট ভাবে বলছি। এই কান পচা মালটাকে নিয়ে যখন আরস ভিডিও করেছিল সেটাকে নিয়ে প্রতিবাদ করেছি, কিন্তু সেই প্রতিবাদটার মালুম হয়নি কেন, কারণ ওর নগ্ন কুৎসিত কদর্য চেহারাটা তো ওকে প্রথমে সামনে ধরে দিয়েছি, তার জন্য মানে কি ওকে পুরো তেল মাথা হাট তোর গোড়ালি দিয়ে তোর মুখে লাথি মারি, বুঝতে পেরেছো তো? তোর তো যাই হোক, এরে নিয়ে বলতে গেলে অটোমেটিক্যালি পাড়া হাই হয়ে যায়, আমার দরকার নেই বলার। তো আরো করো, আরো উইশ করো, তোমার খেয়ে দে কাজ নেই, তুমি জানো না তো কিরকম, তুমি জানো না। তো যাই হোক, এই গেল রিমের ব্যাপার, যেটা কিনা আমি ভাবছিলাম গতকালকে একটা আর্জেন্ট ভিডিও বলে নামাই, তারপর বললাম না ঠিক আছে চলো, আমার এখন আর হয় না, আমি এখন আর পারি না, সত্যি বলছি। আমি কন্ট্রোভার্সিতে মানে আমার এখন মানে ইয়েটা খুব কম, ঝোঁকটা খুব কমে গেছে, আমি জানি না কেন, আমি নিজে ফিল করি, আমার খুব কষ্ট হয়, তারপরেও। হ্যাঁ, এইবার আসি মারিয়াকে নিয়ে। মারিয়াকে নিয়ে বহু দিন ধরে ভিডিও করি না, দীঘা গেছে, স্পেশাল মানে বিশাল বিশাল কন্টেন্ট দিয়েছে, কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছে করেনি। আমি বুঝতে পারছি আমার মাথায় জমা হচ্ছে, টপিক জমা হচ্ছে, আমি বলতে পারছি না। তো যাই হোক, প্রথমে বলি একজন বড় ইউটিউবারের সাথে দেখা হয়েছে, ও প্রীতমের সঙ্গে থাকতো সঞ্জয়, তারপরে কালো করে ছেলেটার নাম যে, সেটার নাম, সেই ছেলেটার নাম সঞ্জয়। এদেরকে আমি টিকটকের আমল থেকে চিনি, তখন প্রীতম, সঞ্জয়, তারপরে আরো একজন যে মোটা করে ছেলেটা যার বউ গেছিল, ওরা সব একসঙ্গে ভিডিও করতো, টিকটকে ফানি ভিডিও করতো। ঠিক আছে, তো তখন থেকে আমি ওদেরকে চিনি। তো দেখলাম ওরাও দীঘায় গেছিল, ওরা মনে হয় 5-6 দিন ধরে ওখানেই ঘুরছে, সঞ্জয় তাই বলছিল। তো এইবার মারিয়াদের সঙ্গে দেখা হয়েছে, তো সে মানে মারিয়ারা চলে যাচ্ছিল, তারপরে ফিরে এসে এদেরকে দেখেছে যে ফেমাস মুখ, এদেরকে দেখে ফিরে এসছে, এটা হয়, স্বাভাবিক ক্রেজ হয়। তো এসে দেখা সাক্ষাৎ করেছে, ফটো তুলেছে, মানে ভিডিও করেছে, সেখান থেকে ছবি নিয়ে স্ক্রিন দুধ বলো না থাম্বনেলে দিয়েছে। এছাড়াও
আরো বহু সাবস্ক্রাইবারের সঙ্গে মারিয়ার দেখা হয়েছে, এখন আরো বেশি মানুষ চিনে গেছে। সেই সময় আমাদের সঙ্গে দেখা হয়েছিল, আমি ছোট ভিডিও করি আর কি, মানে ছোট ব্লগার আর কি, তাতেই আমাদের সঙ্গে দেখা হয়েছিল। আর এখন তো মারিয়াকে অনেকে চেনে, তো দেখা হয়েছে। তো এবার দেখিনি থাম্বনেলে যারা ওর সঙ্গে দেখা করতে এসেছে তাদের কারো ছবি চিপকে থাম্বনেলে দিয়েছে সেটা দেখিনি, বাট বড় ব্লগারদের সঙ্গে যে দেখা হয়েছে সেই ছবি সেখান থেকে নিয়ে ছবি থাম্বনেলে চিপকেছে। এটাই তো বললে হবে। এর জন্যই তো আমার মতন ছোট্ট কুট্টুস ব্লগার প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যতটুকু ব্যবহার করতে হবে ব্যবহার করে নিয়ে নিংড়ে নিয়ে উল্টে আমার নামে আরো বদনাম ছড়িয়ে মিথ্যে মিথ্যে কথা বলে মানুষের কাছে আমাকে অপদস্থ করে নিজেরা কোলে উঠে বসার চেষ্টা করেছিল বৃথা। তো এই করেছে, আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক তেমনি ওই ভিউয়ার্সদেরকে নিয়ে ভিডিওতে দেখিয়েছে, ও বাবা কি আদর করছে ভিউয়ার্সদের, এই মাল যে কি সাংঘাতিক মাল সে তো যারা যারা ইউজড হয়েছে তারা জানি আমরা। তো যাই হোক, এটা গেল। আর একটা কথা বলছে যে বাইক নিয়ে গেছি, খুব সুবিধা হয়েছে। এই যে যারা যারা দীঘায় যায় তারা সবাই গাড়ি নিয়ে যায়, বুঝতে পেরেছো? তারা সবাই গাড়ি নিয়ে যায়, কারণ গাড়ি নিয়ে গেলেই সব জায়গায় ঘোরা সম্ভব হয়। ওরা সব জায়গায় ঘুরেছে, গাড়ি নিয়ে গেলেই সব জায়গায় ঘোরা সম্ভব হয়, ইজি হয়। সবার পক্ষে যাওয়া সম্ভব না, সবাই গাড়ি নিয়ে যায় না, এত পথ এত দূর আর কি রাস্তা, অনেকে গাড়ি নিয়ে যায় না। অনেকের 4 চাকা থাকলে পরেও অনেকে যায় না, কারণ গাড়িতে জার্নিটা অনেকটা বেশি হয়, ঠিক আছে, অনেকটা বেশি হয়। আর এখন বর্তমানে লোকে বাসটাই বেশি প্রেফার করছে, কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস বলো বা কান্ডারি এক্সপ্রেস বলো প্রচন্ড লেট করছে। কান্ডারি এক্সপ্রেস তো লেট করাতে একেবারে নাম করা, ওই 3-4 ঘন্টা হামাশা লেট, ঠিক আছে। আর তাম্রলিপ্ত এক্সপ্রেস আমরা যতবার ট্রেনে গেছি, তাম্রলিপ্ততেই গেছি, সকাল 6:30টার ট্রেন 6:20তেই ডট ছাড়তো, 10:20 ওখানে পৌঁছে যেতাম, ঠিক আছে। তো সেই সময় একটা আলাদাই ইয়ে ছিল, কিন্তু এখন এত জঘন্য হয়েছে দীঘা যাওয়ার জন্য, ট্রেনের রুটটা এতটা জঘন্য হয়েছে সে ধারণার বাইরে। ওর থেকে বাসে যাওয়া অনেক কমফোর্টেবল, অনেক ভালো। হ্যাঁ, পয়সা বেশি যায়, ঘূর্ণিটা বেশি হয়, কিন্তু অনেক কমফোর্টেবল, কমসে কম সিট পাওয়া যায়। ওখানে গেলে এত বাজে 2 নম্বরই সব জিনিস না, স্টেশনে গেলেই বোঝা যায়। তো যাই হোক, ওর একটাই কথা, বাইক নিয়ে এসছি, খুব সুবিধা হয়েছে। আসলে এই বর্ষাকালে বাইক নিয়ে বেরোনোতে সবাই এত বলেছে, যেটাকে কিনা ওরা রং প্রুফ করার জন্য বারবার বলছে যে বাইকে করে গেছি, খুব ভালো হয়েছে। এদিকে যতবার বাইকে করে বেরিয়েছে, বেরোনোর সময় একটা কথা বেরিয়েছে মারিয়ার মুখ থেকে, বাবা এ কি রোদ গো, বুঝতে পেরেছো? মানে মেকি ভাব কতক্ষণ বজায় রাখা যায়, অরিজিনাল যে ফিলিংস সেটা তোমার বের হয়ে আসবেই। বারবার বলছিল বাইক নিয়ে এসছি, ভীষণ সুবিধা হয়েছে। সবার কমেন্টকে নেগেটিভ প্রুফ করতে হবে, বুঝতে পেরেছো? ভাগ্যিস পাকা হাত, বাইক চালানোতে পাকা হাত, নতবা কোথায় কোন কার কি হয় সেটা কেউ বলতে পারে না, সাবধানের মার নেই। আর সেইখানে এত দূরের রুট বর্ষাকালে যাত্রা করা, তারপরে দর্শকদের কথাগুলোকে নেগেটিভ প্রমাণ করার জন্য বারবার ফোর্সফুলি এই কথাটা বলা যে বাইক নিয়ে এসছি, খুব সুবিধা হয়েছে, একেবারে সমুদ্রের মধ্যেই বাইক রেখে তারপরে গিয়ে ডুবিয়ে এসছে, বুঝতে পেরেছো? এর যে এক্সেস কথাবার্তা। এই গেল। তারপরে এই জগন্নাথ মন্দিরে গেল, জগন্নাথ মন্দিরে গিয়ে সমস্ত কিছু শেয়ার করলো। এটা ভালো হয়েছে, একটা জায়গা আমি দেখলাম যে কতক্ষণ পর্যন্ত খোলা থাকে, কখন থেকে বন্ধ থাকে, এই জিনিসটা দেখলাম, বেশ ভালো হয়েছে। যাবো কিনা বা যাই কিনা তার ঠিক নেই, কিন্তু দেখে রাখলাম, ক্ষতি কি, যদি লেখা থাকে কপালে যাবো ওখানে। সারা ভিডিও মানে দীঘার ব্লগ জুড়ে এই কথাটা শুনলাম, আগে এখানে এসছি, আগে করেছি, আগে খেয়েছি, এই সেই, মানে একটা পূর্ব অভিজ্ঞতার কথা বলছে, যেটা কিনা আমার সঙ্গে গিয়ে হয়েছে। মুখ থেকে ভুলক্রমে একটা বারের জন্যও বের হয়নি, সুতোবাদী ঘুরিয়েছিল, সুতোবাদী নিয়ে গেছিল, ভুলেও বের হয়নি, ঘুণাক্ষরেও বের হয়নি। কেন বের হয়নি জানো তো? আমি ছোট্ট ব্লগার না, প্লাস আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্লাস আমি জানতে পেরে গেছি এদের আসল নোংরা রূপটা, জানতে পেরে গেছি, তার জন্য একটা বারের জন্য নাম নেওয়া যায়নি, বুঝতে পেরেছো? এদের যেই নোংরা রূপ আমি জানতে পেরেছি, তারপরে এরাও তো জেনে গেছে, যে সুতোবাদী তো জানতে পেরে গেছে যে আমরা আসলে কি, আমাদের মনে আসলে চলে কি, আর আমরা বাইরে দেখাই কি। সুতরাং সুতোবাদীকে নিয়ে আর ফালতু বলে লাভ হবে না, তার জন্য মুখ থেকে বেরই হয়নি,
বুঝতে পেরেছো তো? অ্যাকচুয়ালি আমার যা ধাক্কা খাওয়ার ওদের কাছ থেকে আমি দুবার খেয়েছি। একবার যখন আমাকে আমার থেকে পুরোপুরি ডিটাচ হয়ে গিয়ে যখন বিয়ের করলো, সেই সময় প্রচন্ড কষ্ট পেয়েছি। আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে আমি শুধু ভাবতাম আর কত ধোকা খাবো মানুষের কাছ থেকে, আর কত মানুষে আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে? কারোর ক্ষতি না করা সত্ত্বেও কিভাবে মানুষে এইভাবে এরকমটা করতে পারে, সেই সময় প্রচন্ড কষ্ট পেয়েছি। আর সেকেন্ড টাইম কষ্ট পেয়েছি যখন এদের নোংরা ভাষা আমার সম্পর্কে আমি শুনেছি, তখন কষ্ট পেয়েছি। ব্যাস, আর কোনো জায়গা নেই, আর কোনো কিছু থাকলোই না। তাই বলে কি বিনা কারণে বানিয়ে বানিয়ে ওদেরকে কিছু বলেছি, ওদের পেছন কামড়ে পড়ে রয়েছি? না, আমি তো ভিডিওই করছি না, পয়েন্ট জমা হয়ে রয়েছে, টপিক জমা হয়ে রয়েছে, আমি ভিডিও করছি না। আচ্ছা, এইবার কি যেন বলে ওটাকে, ভাইরাল কমেন্ট নিয়ে কথা বলবে, তা সেটা নিয়ে আর হয়নি, কারণ দেবশ্রীদি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছে। এটা সবাই আমরা জানি যে ভাইরাল কমেন্টটা কি ছিল, বাজারের ব্যাগ নিয়ে হানিমুন করতে যাওয়া, লেটেস্ট, ঠিক আছে? এটা নিয়ে যখন আমি ভিডিও করেছিলাম তখন অনেকে বলেছিল যে এইবার দেখবে কেউ ট্রলি গিফট করবে। হ্যাঁ, হতেই পারে। অনেকের কাছে এরকম দুখরা গায়, আমার টাকা ধার দাও, নতুবা আমার সংসার চলবে না, চাল ডাল আনার পয়সা নেই, এরকম দুখরা ওরা গায়, ঠিক আছে? তো হতেই পারে এই অবস্থা দেখে কেউ একটা ট্রলি গিফট করে দিতেই পারে। অনেক আছে পাবলিক, বোকা পাবলিক আছে অনেক, যারা কিনা সমস্তটা চোখের উপরে দেখে তারপরে দিতেও পারে, ঠিক আছে? তো যাই হোক, এইবার বাড়ি আসার পরের ভিডিও আমরা প্রত্যেকে জানি। বাড়ি আসার পরের ভিডিও পরে বলছি, তার আগে একটা কথা বলি, যেটা কিনা আমার পুরো ভিডিও দেখে এতদিন ধরে মাথার মধ্যে ঘুরছে। সেটা হলো সোমনাথ ভার্সাস এই তোতলাটা, ঠিক আছে? বদমাইশ। তো এদের মধ্যে কেন তুলনা টানলাম? মন্দিরা ভিডিও করে আজ প্রায় 5 বছর, খুব যদি ভুল না হই, 19, 20, 21, 22, 23, 24, 25, ওরে বাবা 6-7 বছর, ওই সময় থেকে 19-20 সাল থেকে করে। যাই হোক, 5-6 বছর, 6 বছরই ধরলাম করে। তার হাজবেন্ড এখনো মেনিমুখ। এই মেনিমুখটা কিন্তু আমি কোনো কটাক্ষ করে ইউজ করলাম না, অর্থাৎ ওই কথা বলতে হলে বলে, কিছু বলতে বললে বলে, এছাড়া এক্সট্রা কথা বলা সোমনাথকে সেটা আমি করতে দেখি না, ঠিক আছে? এখন না হয় ও বিজনেস করছে, তাও প্রায় বছরখানেক তো হতেই গেল, হ্যাঁ মনে হয় বছরখানেক হতে গেল বিজনেস করছে। কিন্তু তার আগে সেরকম ভাবে সোমনাথ কিছু করতো না, আমরা যে সোমনাথকে চিনি, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তার আগে ও যা করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারপরেও দেখিনি কখনো ঘুরঘুর করছে, যেটা কিনা এই মারিয়ার হাজবেন্ডকে করতে দেখছি। যাই হোক, ক্যামেরা ফ্রেন্ডলি, মানে আমার তো মনে হয় ও অপেক্ষা করেছিল কবে ওদের বিয়ে হবে, কবে ও ক্যামেরার সামনে আসবে, কবে ও ক্যামেরাটা ধরবে। এত বক করতে পারে, এত মানে কি বলে ওটাকে, যা বলে সেটা এখানটায় আমি বলতে পারবো না, ঠিক আছে? তো এত মানে অসহ্য লাগে। অনেকে বলে ভালো লাগে, আসলে ওর অরিজিনাল ফেসটা তো জানে না, ওই তোতলামোর পেছনে যে ওর কি নোংরা রূপটা রয়েছে সেটা তো জানে না, সেই কারণের জন্য অনেকের ভালো লাগতে পারে। কিন্তু তাই বলে এত আমি শুধু দেখছি, শুনছি আর হাসছি। কোন জায়গাটার কথা বলছি তোমাদের দ্বারাও, যখন মারিয়া দেখাচ্ছে এই যে দেখো আমার রুমটা কি পছন্দ হয়েছে, মনে হচ্ছে রুমটা নিয়ে চলে যাই বাড়িতে। প্রচুর মানুষ যায় যারা কিনা সেরকম তাদের ঘর বাড়ি না, বাট ভালো হোটেলে থাকে, ঠিক আছে? তাদের মধ্যেও এরকম আধিক্যতা করতে দেখি না, যে তারা বলে যে পারলে এই রুমটাকে নিয়ে চলে যাই। আমরা প্রত্যেকে বলি যে যেখানেই থাকি না কেন, যত বড় অট্টালিকাতেই থাকি না কেন, রাজমহলে থাকি না কেন, নিজের ঘর হচ্ছে শান্তির জায়গা, বলি কিনা? আমরা প্রত্যেকে বলি, কুড়ে ঘর হোক বা যেরকমই হোক না কেন, কাঁচা হোক বা পাকা হোক, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, তাই না? তো এটা বলতে শুনি। কিন্তু এদেরকে দেখলাম এত লালসা, এরা বলছে হোটেলটাকেই তুলে নিয়ে যাবে, আর ওই ঘরটার মধ্যে বলছে ওরা 5 স্টার হোটেলের ফিলিংস পাচ্ছে। বললাম না, মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন এই এক্সেস কথাবার্তা, উল্টোপাল্টা কথাবার্তা বলে। তো এই কমেন্টটা নিয়েও আমি দেখলাম আমার কমেন্ট বক্সে খিল্লি উড়িয়েছে। তো আমার হঠাৎ করে মনে পড়লো, এটা নিয়ে আমার ভিডিওতে বলার কোনো রকম কোনো ঠিক করে রাখিনি, তারপরেও বেরিয়ে গেল, মানে মনে পড়লো, বেরিয়ে গেল না, মনে পড়লো তাই বললাম। তো তখন মারিয়া বলছিল যে এই দেখো ফুল রেখেছে, ওই আর্টিফিশিয়াল ফুল রেখেছে, সেটা দেখাচ্ছিল। তখন ওপাশ থেকে বদমাইশটা বলছে, হ্যাঁ তুমিই সব দেখিয়ে দাও, এসব এখানেই দেখিয়ে দাও, মানে এসব এখানেই দেখিয়ে দাও। আলাদা করে ওরা যে রুম ট্যুর দিয়েছে ওই আলাদা চ্যানেলে, যেখানে কিনা ওর বর করে, সেই চ্যানেলটা তো ঠিক মতো লোকে দেখবে না, অলরেডি তো দেখেই ফেলছে। বারবার রুমটা গুছিয়েছে কিসের জন্য? এই রুমটা দেখাতে হবে সেই কারণের জন্য গুছিয়েছে, এটা নিয়েও আসছি।
তো ভাবো যে কিনা দুদিন হয়েছে, কথার কথা দুদিন হয়েছে, মে জুন জুলাই আগস্ট, এখনো 3.5 মাস হয়েছে, তার আবভাব এমন যেন সে মানে জন্মগত ব্লগার, জন্মগত ইউটিউবার এমন ভাব করছে, ফুল টুল দেখিয়ে দিচ্ছে। তাহলে রুম ট্যুর যে দেবো, হোটেলের যে রুম ট্যুরটা দেবো সেটা কি দেখাবো সেই নিয়ে বলছে। আমি আরে শালা রে তো আমার তো এখন মনে হয় মানে ওই ব্রেকআপের পরে এই যে বিয়েটা হয়েছে এটা মনে হয় এই ইউটিউবকে কেন্দ্র করেই হয়েছে। এটা আমার ভীষণভাবে মনে হচ্ছে, কারণ যেই পরিমাণে ইনভলভমেন্ট এক্সট্রা দেখাতে চাইছে, তাতে করে আমার মনে হচ্ছে যে যেহেতু দেখছে যে অলরেডি তো এরকম সাবস্ক্রাইবার হয়ে রয়েছে, তাই করি। নতবা যেই ব্রেকআপ হয়েছিল তারপরে গিয়ে আবার যাই হোক, যেটা আমার মনে হয়েছে সেটা বললাম। তো এই গেল রুম ট্যুরের বিষয়। আচ্ছা, এইবার আসবো বাড়ি আসার পরে। তারপরে বলছে দীঘা থেকে আসার পরে একেবারে ফ্রেশ, ভাবছিলাম অসুস্থ না হয়ে ফ্রেশ, আবার আমাদেরকে সি বানাচ্ছে। এই যে এতদিন ধরে বাড়ির সঙ্গে যোগাযোগ নেই, বাড়ির কেউ মেনে নিচ্ছে না, ঠিক আছে, কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না, সব নাম্বার টাম্বার পাল্টে ফেলেছি, এই বলে বলে এতদিন পাবলিককে সি বানিয়ে এসছে, এখন আবার এই কথাটা বলে নতুন করে আবার সি বানাচ্ছে। ওদের দীঘা যাওয়ার ভিডিওটা 1-2 দিন এক্সট্রা টেনেছে, সেটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। মানে ধরো 3 দিন থেকেছে, কথার কথা বলছি, 3 দিন থেকেছে, 3 দিনের জায়গায় কিন্তু এই দীঘার ভিডিও 5 দিন এসছে, ঠিক আছে। এইবার যেদিন ওরা বাড়ি চলে এসছে তার পরের দিনই কি ওরা ভিডিও শুট করেছে? আহা, তার পরের দিন রেস্ট নিয়েছে, রেস্ট নিয়ে তার পরের দিন থেকে ভিডিও শুরু করে দেখাচ্ছে আর আমরা একেবারে চাঙ্গা হয়ে গেছি। দেখো ওটাকে কি বলে, ভাগ্যচক্রে মন্দিরার সংস্পর্শে এসে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে, নতুবা আমাদের মতন যারা আমরা ঘষ্টে উঠেছি কেউ দেখতে যেত? ও বিধর্মী কেন, ও আরো অন্য কোনো কিছু ঘটাতো, তারপরেও ওকে এত মানুষ দেখতে যেত না। যদি না মন্দিরার সংস্পর্শ আসতো, মন্দিরের সংস্পর্শে এসে মানুষের যদি ওকে না চিনতো, তাহলে ও কি করলো না করলো কেউ দেখতে যেত না। তো এই জিনিসটাকে ওরা ভাবছে যে ওরা নিজেদের যোগ্যতায় এই জায়গাটা অর্জন করেছে, ঠিক আছে। সেই জিনিসগুলো ভেবে এই আবল তাবল কাজগুলো করে বেড়াচ্ছে, এই আবল তাবল কথাগুলো বলছে, ভাবছে পাবলিক কিছুই বুঝতে পারছে না। যে ওরে বাবা, সবাই ভেবেছিল দীঘা থেকে এসে অসুস্থ হয়ে পড়বে, এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, যাওয়ার সময় আসার সময়, বারো বলছে আসার সময় একটু কষ্ট হয়নি। এইটা বলে বলে যারা বলেছিল তাদেরকে নেগেটিভ প্রুফ করতে চাচ্ছে বারংবার। আর মাঝখানে একটা দিন ভালো মতন রেস্ট নিয়ে পরে এসে ভিডিও করে বলছে আমরা একটুও ক্লান্ত হইনি, ঘুরে এসে একেবারে ফ্রেশ, একেবারে চাঙ্গা হয়ে টাইম টু টাইম কাজ করছি, টাইম টু টাইম রান্না বান্না হচ্ছে, টাইম টু টাইম খাওয়া দাওয়া হচ্ছে, এই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, ওই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, হ্যাঁ। আর বরটা খালি ক্যামেরা নিয়ে পেছন ঘুরছে, দেখেছো? আমাদেরগুলো শিখবে না, আমাদেরগুলো একদম শিখবে না। ওদিকে বড় ব্লগারের হাজব্যান্ডের মানে সোমনাথে শিখলো না, উল্টে আরো বলে তুমি আমারে দেখাবে না, আমার মেয়েরে দেখাবে না, কিছু হলে পরেই, মানে যখন আমি কন্ট্রোভার্সি করি সোমনাথ মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভাবে, তখন আমারে দেখাবে না, ওরে দেখাবে না, এই শুরু হয়ে যায়। আর এরে দেখো, এরে দেখে সবার শেখা উচিত কিভাবে 2 দিনের বৈরাগী বাতেরে কয় প্রসাদ, মানে প্রসাদ, বুঝতে পেরেছো? তো যাই হোক, বানাক, আর কতদিন সি বানাবে বানাক, দর্শকরা হচ্ছে ভালো মতন সি হচ্ছে, ঠিক আছে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।